ছলে বলে কৌশলে নিজেকে নীলের বন্ধন থেকে মুক্ত করার চেষ্টা চালাচ্ছে। নীল সামান্য অন্যমনস্ক হতেই মুহূর্তেই সেই সুযোগ লুফে নিল তিহ। বন্ধন সামান্য শিথিল হতেই তা থেকে চট জলদি নিজেকে ছাড়িয়ে নিল সে। দ্রুত রুম থেকে বাইরে বের হয়ে যেতে যেতেই বলল সে, আই নো মিস্টার। তিউর এমন চাঞ্চল্যতায় উঠে বসে তাকে ধরতে গিয়েও আনমনে মুচকি হাসল নীল। ঘড়ি কাটায় 10টা ছুঁই সকাল। জীবনের প্রথমবারের মতো নিজের পৈতৃক ভিটে ফেরার সৌভাগ্য হয়েছে রাফার, তাও মাকে নিয়ে সসম্মানে। দিনটা একটু বেশি আনন্দ আর উদ্দীপনায় নিয়ে আসছে তার জন্য। পরনে ম্যাজেন্টা কালারের গাউনটা দুই হাতে সামান্য উঁচিয়ে উদ্ভাসিত হয়ে দোতলা করিডোরে পেরিয়ে নিচতলার উদ্দেশ্যে যাচ্ছিল সে। সকলের অপেক্ষমান সেখানেই রওনা হবে মুহূর্ত কয়েকের মাঝে। বনহরিণীর মতো রাফার চঞ্চলতা। সিঁড়ি দিয়ে দ্রুত বেগে নামতে গিয়ে ঘটল বিপত্তি। ঠিক সেই মুহূর্তে নিহিত নিচ থেকে উপরে উঠছিল। অতর্কিত এই সংঘর্ষে রাফা টাল সামলাতে না পেরে ছিটকে পড়ে যাচ্ছিল পেছনের দিকে। ভয় আর আশঙ্কায় সে চোখ দুটো শক্ত করে বুঝে ফেলল সে। কিন্তু পতন তাকে স্পর্শ করার আগে দুটি বলিষ্ঠ হাত লতার মতো তাকে জড়িয়ে ধরল। নিত পরম আবেশে আর অসীম সতর্কতা তাকে পতন থেকে রক্ষা করে নিজের বুকের সাথে কাছে টেনে নিল। মুহূর্তকালের জন্য সময় যেন থমকে গেল। রাফা অনুভব করল এক নিবিড় আশ্রয়ের স্পর্শ। ধীরে ধীরে চোখের পাতা মেলে নিহিতের চোখের দিকে তাকাতে রাফার বুকের ভেতরটা কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে সে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, উফ, বাঁচালে। অনেক ধন্যবাদ নিহিত ভাই। রাফা এবার নিজেকে ছাড়িয়ে নিয়ে নিচের দিকে পা বাড়াতে চাইল, কিন্তু নিহিতের হাতের বাঁধন আলগা হলো না। সে রাফার পথ আগলে দাঁড়িয়ে শুধল, বানের মতো এত লাফালাফি করছিস কেন? আমি না ধরলে এক্ষুনি তো চিৎপটাং হয়ে যেতি। রাফা বিরক্তিতে এক গাদা কথা শোনানোর জন্য উদ্বুদ্ধ হলো নিহিতকে, কিন্তু সে আজকে শপথ করেছে একদমই ঝগড়া করবে না কারোর সাথে, বিশেষ করে নিহিতের সাথে তো নয়। শুভ দিনটাকে কিছুতেই বানচাল হতে দেওয়া যাবে না, দেবে না সে। সেই উদ্দেশ্যে রাগটুকুকে সর্বগ্রাসে গিলে জোরপূর্বক হেসে চপল কঞ্চে উত্তর দিল, নিজের বাড়ি যাচ্ছি তো, তাই আর তর সইছে না। বাপ তো এমন করছিস, মনে হচ্ছে বিয়ের পর শ্বশুর বাড়ি যাচ্ছিস। ব্যাপারটা মন্দ বলনি, বয়সটা শ্বশুর বাড়ি যাওয়ারই, কিন্তু বিয়ে দিচ্ছে না। রাফার এমন দুষ্টিমিপূর্ণ কথায় নিহিত রেগে গিয়ে বলল, তারপর চিনিস শখ কত বিয়ে করবে? তোর মতো কানাকে কে বিয়ে করবে শুনি? তোমার মতো আবালকে যদি বিয়ে করার মানুষ থাকে, তাহলে আমাকেও বিয়ে করার বহুত মানুষ আছে। তাই এখন ছাড়ো আমার পথ, যেতে দাও দ্রুত। সরি, বাট তুই আবাল কাকে বললি? রাফা এবার একবার আশেপাশে তাকালো, পরক্ষণেই নিহিতের দিকে তাকিয়ে বলল, এখানে আমরা ব্যতীত কেউ আছে? আর তো কাউকে দেখছি না। তো কথাটা আমি নিজেকে বলবো না নিশ্চয়ই। থাপড়িয়ে গাল লাল করে দিব। ভার্সিটি কতগুলো মেয়ের ক্রাশ আমি জানিস? যেগুলো আবাল তারাই তোমার ওপর ক্রাশ খায়, এ আবার নতুন কি? বলে সেখান থেকে ছুটতে পারল রাফা। নিহিত তার পিছু করতে গিয়েও থমকালো। একরাশ বিষণ্ণতা আসতে পৃষ্ঠে জড়িয়ে ধরলো তাকে, যখন মনে পড়লো এই রিনরিনের কণ্ঠস্বর। সকাল বিকাল নিয়ম করে আর শুতে পাবে না সে। হুট করে হৃদযন্ত্রটা মোচড় দিয়ে উঠল তার। বিদায়ের প্রস্তুতিতে নিমগ্ন পুরো ড্রয়িং রুমে বর্তমানে ব্যস্ত মধুর আবহাওয়া। ব্যাগপত্র সব গোছানো, দরজার কাছে রাখা হয়েছে সারি সারি সুটকেস। বাড়ির প্রত্যেকটা নবীন থেকে প্রবীণ সকলে উপস্থিত এখানে। নাওফেল হকের উচ্ছ্বাস যেন স্পষ্ট দৃষ্টিতেই ছড়িয়ে বেরিয়ে আসছে। দীর্ঘ সময় পর নিজেকে সে করে ফেরার আনন্দ আর অক্লান্ত একান্ত প্রিয়জনদের সঙ্গে পুনর্মিলনের উত্তেজনা তার চোখে মুখে এক উজ্জ্বল আবার ছড়িয়ে পড়েছে। সকলের প্রস্তুতি সম্পূর্ণ করে অপেক্ষমান আয়োজনের মধ্যমণি। ঠিক তখনই সিঁড়ি দিয়ে তড়িঘড়ি করে নেমে এলো তিহু। তার পিছু পিছু নীল আসছে বেশ ধীরলয়, পকেটে হাত গুজে। তিহুর পরনে ল্যাভেন্ডার কালার গাউন, সঙ্গে চোখে মুখে চঞ্চলতার ছাপ। তারা নামতে নওশাদ হক ওয়ালিদ খানের উদ্দেশ্যে বলল, বেলা তো বেশ হয়েছে, তাহলে এবার না হয় আমরা রওনা দেই, কি বলিস? ওয়ালিদ খান সোফা থেকে উঠলেন, নওশাদ হকের উদ্দেশ্যে বললেন, হ্যাঁ হ্যাঁ, দেরি করার প্রয়োজন নেই।
এমনিতে আবহাওয়া ভালো না, কখন ঝড় বৃষ্টি শুরু হয় তার থেকে বড় তোরা রওনা দে। আচ্ছা। নওশাদ হক কথাটা বলার ঠিক পর মুহূর্তেই মির্জার সূচনা তিহুর কাছে সরে গিয়ে নওশাদ হকের উদ্দেশ্যে বললেন, মেয়েটা কিন্তু আমাদের, আপনাদের কাছে গচ্ছিত মাত্র কিছুদিনের জন্য। আশা করছি ঠিক মতো নজর রাখবেন তার। মেয়ের প্রতি মির্জার সূচনার এমন ভালোবাসা মুগ্ধ হলেন নওশাদ হক। স্মিত হেসে বললেন, ইনশাআল্লাহ। প্রবীণদের হাসিতে মুখরিত হলো ড্রয়িং রুম। এরই মাঝে তিহু এক ঝলক নীলের পানে চাইল। লোকটা এখনো গাম্ভীর্যের সহিত চেয়ে আছে অপর দিকে, পূর্বের ন্যায় এখনো পকেটে পুরে রাখা হাতটা তিহুর চপলতা মুহূর্তেই হারিয়ে বিষণ্ণতা গ্রাস করলো তাকে। হৃদকুঠুরিতে বিদায় বেদনা তীব্র হলো, তবুও নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টায় মত্ত হলো সে। এদিকে রাফা আর নিহিতের নীরব যুদ্ধ তখনও চলছে। রাফা নিজের ব্যাগটা টেনে নিতে নিতে আলতো করে নিহিতকে শুনিয়ে বলল, যাক, কদিন অন্তত আবাল মার্কা বকুনি থেকে কান দুটো রেহাই পাবে। নিহিত পকেটে হাত দিয়ে অন্যদিকে তাকে তাচ্ছিলের সুরে বলল, সেম, কদিন অন্তত আরও বাদরামও সহ্য করতে হবে না। সবাই একে একে বাইরের দিকে অগ্রসর হচ্ছে, কিন্তু তিহুর পা দুটো যেন সহসা মাটির সঙ্গে জুড়ে গেছে। গন্তব্য জানা আছে, তবুও গৃহহীন ছেড়ে যাওয়ার এই মুহূর্তে এক অদ্ভুত দ্বিধা তার মনে দোলা দিতে যাচ্ছে। সে একবার থমকে পেছনে ফিরে তাকালো, দেখলো নীল ঠিক আগের মতো স্থির হয়ে দাঁড়িয়ে। হৃদযন্ত্রটা বেগতিক হারে কম্পিত হতে শুরু করলো তিহুর। অস্পষ্ট স্বরে সে বলল, হাই মিস্টার। তিহুর কথা নীলে কর্ণগোচর হলেও কিছু বলল না সে, শুধু নিজের গহীনে চোখের দৃষ্টি সে তৃষ্ণার্ত চাহনি দিয়ে তিহুকে আগলে রাখলো, যে দৃষ্টিতে মিশে আছে এক বুক রিক্ততা। একে একে ছাড়া হচ্ছে হকদের গাড়িগুলো। কিছুক্ষণের মাঝে তিহুর গাড়িও মন্ত্র গতিতে চলতে শুরু করলো। নামিয়ে রাখা জানালার কাচের উপরে নীলকে ক্রমশ ঝাপসা হতে দেখলো তিহু। ধূলিকণার আড়ালে মানুষটা যখন ক্রমে মিলিয়ে যাচ্ছে, তখনও নিস্তব্ধ দুপুর মেঠো সুরের মতো এক করুণ বিষাদ তিহুর মনকে আচ্ছন্ন করে ফেলল। নীল এক দৃষ্টিতে পথের দিকে চেয়ে রইল কতক্ষণ, যতক্ষণ না গাড়ির শেষটুকু চিহ্ন মিলিয়ে যায়। শূন্য ঘরে বাতাসের হাহাকার নেই, কিন্তু একটা নিস্তব্ধতাকে যেন তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে দিয়ে গেল। তাদের গাড়িগুলো যখন হক ম্যানশন নামক রাজপ্রাসাদের সম্মুখে এসে দাঁড়ালো, তখনই অপরাহ্নের নরম রোদ গাছপালার ফাঁক দিয়ে আলপনা আঁকছে। সকলে ধীর পায়ে ধীরে গাড়ি থেকে নামতে কেয়া আর বেলি ফুলের সুবাসে মনটা ভরিয়ে উঠল। রফিন আর রাফা বিমূঢ় দৃষ্টিতে চেয়ে আছে আপন প্রত্যেক নিবাসের পানে। ভিচেমাচি গল্প তারা কেবল নওফেল হকের কাছ থেকে গল্প আকারে শুনে এসেছে। আস্থা চাক্ষুষ করার শিহরণে তাদের শরীরের লোমকূপও যেন দাঁড়িয়ে গেল। বাড়ির সদর দরজার কাছে তখনও এক মহা উৎসবের আমেজ। নবকুড়িগুলো তিহুকে দেখা মতো দৌড়ে এসে জাপটে ধরেছে। এদিকে রফিনকে দেখা মাত্র বাড়ির প্রবীণদের চোখও ছলছল করে উঠল। কতকাল পর এই উঠানে অপূর্ণতার অবসান হলো। ম্যানশনের ইট পাথরের দেয়ালগুলো যেন আজ প্রাণ ফিরে পেয়েছে। তিহুর দাদা দাদি মা চাচি সহ সকলে রুমিনারার আপ্যায়নে তৎপর হলেন, যেন তাকে এত দিনের জমিয়ে রাখা প্রাপ্য সম্মানটুকু দিতে মগ্ন হয়েছে সকলে। প্রবীণরা যখন রুমিনারাকে নিয়ে তৎপর, ঠিক তখনই পরিবারের নবকুড়িগুলোর সঙ্গে একে একে রফিন আর রাফাকে পরিচয় করিয়ে দিল তিহু। পরিচয় পর্ব শেষে সকলেই একে একে প্রবেশ করলো ম্যানশনের বৃহৎ অন্দরমহলে। সাধারণত রাফা হয়তো আজ জীবনে প্রথমবার মতো উপলব্ধি করছে আপনজনদের ভালোবাসার গভীরতা। দীর্ঘদিনে আধার কাটিয়ে আজ যেন এক নতুন ভোরের সূর্য উদয় হয়েছে হক ম্যানশনের আঙিনায়। নওফেল হক আর
পরিবারের উত্তরাধিকারীগুলোর দীর্ঘকালীন ভুল বোঝাবুঝি ছাপিয়ে প্রত্যাবর্তনে বাড়ির প্রতিটি ধুলিকণা পর্যন্ত আজ আনন্দে ঝলমল করছে। অনেকদিন পর বাবা আর ছেলে মাঝখানে সেই বরফ জমা পাহাড়টা গলে গিয়ে এক পরম শান্তির ধারা নেমে এসেছে পরিবারে। সকালবেলার কাঁচা রোদটা বাগানের শিশির ভেজা ঘাসের উপর মুক্তোর মতো ঝিলিকতেছে। হক ম্যানশনের বিশাল আঙিনার প্রশস্ত বাগানের একপাশে বড় কৃষ্ণচূড়া গাছের ছায়ায় বনভোজনের আসর বসেছে। ভোরের স্নিগ্ধ বাতাসে বকুল ফুলের হালকা মিষ্টি গন্ধ ভেসে আসছে। নীল আকাশটা আজ যেন একটু বেশি পরিষ্কার। বাগানের মাঝখানে বড় শতরঞ্জি বিছানো হয়েছে। একপাশে মাটির উনুনে জ্বলছে আগুন, সেখান থেকে ধোঁয়া উঠছে কুণ্ডুলি পাখি। ম্যানশনের সুবিশাল কড়াইয়ে ফুটছে সবার প্রিয় কাচ্ছে, সেই ঝাল মশলার সুঘ্রাণে পুরো বাগানটা আমোদিত। সমগ্র ম্যানশন যেন মেতেছে এক আনন্দ উৎসবে। বড় বারান্দার ইজি চেয়ারে বসে নুরুজ্জামান হক সাহেব নির্নিমেষ চোখে চেয়ে আছেন বাগানের দিকে। মনের কোণের তৃপ্ততার প্রকাশ পাচ্ছে ঠোঁটের প্রসারিত হাসিতে। নফেল হক, নিহাল আর নওশাদ হক পাশে বসে বাবার সাথে নিচু স্বরে কথা বলছেন। বাবা ছেলেদের সেই হাসির রোল ছড়িয়ে পড়েছে গাছের ডালে বসে থাকা পাখিদের মাঝেও। দীর্ঘদিনের সেই গুমট ভাবটা কেটে গিয়ে বাগানটা আজ যেন নতুন করে প্রাণ ফিরে পেয়েছে। চারিদিকে শুধু খুশির গুঞ্জন আর পুনর্মিলনের এক আবহ। বাগানের অন্য প্রান্ত তখন বাড়ির নবকুড়িদের কলকালরিতে মুখরিত। পরিবারের পরবর্তী প্রজন্ম যেন আজ ডানা মেলা প্রজাপতির দল। দীর্ঘদিনের জড়তা কাটিয়ে তারা মেতেছে প্রাণের উৎসবে। সারা তানহা ঘাসের উপর দাপিয়ে বেড়াচ্ছে, আর তিহু চপলতায় সেও যেন আজ এক দুরন্ত কিশোরী। পরনে হালকা বাসন্তী রঙের সুতির থ্রি পিস, চুলে আলগা করে গোজা একটা রক্তলাল কৃষ্ণচূড়া। সে, পিহু আর রাফা মিলে ব্যস্ত হয়ে পড়েছে কৃষ্ণচূড়া ঝরা ফুল দিয়ে মালা গাঁথতে। তাদের হাসির শব্দে বাগানের কাঠবিড়ালিগুলো যেন থমকে দাঁড়াচ্ছে। একটু দূরে বড় একটা আম গাছের নিচে বসেছে তরুণদের আড্ডা। তাজির আর তিহুর বড় ফুপুর ছোট ছেলে তাহিদ মিলে হাঁড়িতে আলতো করে কাঠি নাড়ছে আর বড়দের মতো গভীর ভঙ্গিতে রান্নার তদারকি করছে। যদিও তাদের মূল লক্ষ্য হলো কখনো পাশ থেকে মাংস সবার অগোচরে মুখে পুড়তে পারে। হঠাৎই সব হচ্চগোল ছাপিয়ে ভেসে এলো গিটারের তারের ঝংকার। ঘাসের উপর পা ছড়িয়ে বসেছে রফিন, পাশে বসা তিহুর বড় ফুপুর বড় ছেলে সাজ্জাদ। রফিনের তার কোলের উপর রাখা গিটারটা সকালের রোদে চিকচিক করছে। রফিনের আঙুলের ডগা গিটারের তারগুলো যেন কথা বলে উঠল। একটা চেনা সুরে চুংচাং প্রতিধ্বনি ছড়িয়ে পড়ল পুরো হক ম্যানশনে। সকলে নিজ কাছে বাদ দিয়ে তাকিয়ে আছে রফিনের দিকে। গিটারের সুরিলা রেশ ধরে এজে চেয়ার থেকে উঠে দাঁড়ালেন নুরুজ্জামান হক। নাতিদের উদ্দেশ্যে তাকালেন, দুহাত বাড়িয়ে হঠাৎই মৃদু আর পৌরত্বের ভারে প্রকম্পিত কণ্ঠে এগিয়ে উঠলেন। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, খুশির খামে এই দিনটাকে জীবন দিল উপহার। বাবার গলার আওয়াজ পেয়ে নফেল হক, নিহাল আর নওশাদ ভাই, তিন ভাই এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেলেন। বাগানের কোণে কোণে ছড়িয়ে থাকা ছোট বড় সবাই একে একে এসে জড়ো হতে লাগলো শতরঞ্জির চারিপাশে। তিহু হাতের মালাটা রেখে মন্ত্রমুগ্ধের মতো ছুটে এলো প্রিয় দাদু ভাইয়ের সান্নিধ্য। রফিনের গিটারের রিদমটা তখনও একটু বেড়ে গেছে। সাজ্জাদ, তাজির, তাওহিদ, সারা, রাফা, পিহু সকলে ছুটে আসলো নুরুজ্জামান হকের কাছে। তাকে ঘিরে ধরে সাজ্জাদ, তাজির, তাওহিদ আর রফিন মিলে ফের সুর তুলল। কিছু কিছু সুখে লাগন, চোখে ছড়া খুশির শ্রাবণ, ছুঁয়ে যায় জীবন, ভরে যায় জীবন। তাদের কলি শেষ হতে নওশাদ হক, তিহু, রাফা, পিহু, তানহা আর সারাকে বুকে জড়িয়ে গাইলেন। নিহাল হক পেছন থেকে গাইলেন। নফেল হক মেয়েগুলোকে এক প্রকার কেড়ে নিজের বুকে টেনে জড়িয়ে গাইলেন। যায় রয়ে যায় হৃদয় জুড়ে, আজ কত সুখের হাওয়া। নদীর জলে মিটল কখন,
বাড়ির কর্ত্রীগুলো আজ অবাক দৃষ্টিতে চেয়ে রয়ে দেখছে বাড়ির কর্তাদের এই রূপ। যে বাড়িতে প্রায়শই খুন খারাপি সাধারণ ঘটনা, সেই বাড়িতে এমন দৃষ্টান্ত অত্যন্ত বিরল। আফরোজা আনম শাড়ির আঁচলে চোখ মুছলেন। তৈয়ুজ্জামান, রওশনারা খান আর নিশাত মজুমদার এসে দাঁড়ালেন শাশুড়ি মায়ের পেছনে। নাসরিন হক, আইরিন হক আর সাজরিন হকও মনোমুগ্ধ দৃষ্টিতে চেয়ে আছে বাবার দিকে। সকলে প্রাণ ভরে দেখলেন পারিবারিক এমন প্রেম পূর্ণ মেলবন্ধন। নুরুজ্জামান সাহেব ঝাপসা চোখে দেখলেন তার সাজানো বাগানটা আজ সত্যি পূর্ণ। উনি শেহতাজ চৌধুরী, বাবা ভীষণ বড় ব্যবসায়ী, আর উনি তো বর্তমানে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতা, তুমি জানো না? আপনার কথা রীতিমতো আকাশ থেকে পড়লো মুন্নি। ওই হাড়ে পচা ছেলে কিনা সারাদিন মুন্নির পিছনে লেগে বেড়ায়, তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড এত ভালো, ব্যাপারটা অবিশ্বাস্যকর। মুন্নির জন্য মুখ কুচকে সে শুধল। আর ইউ শিওর তুমি সত্যি জানো ওনার সম্পর্কে? ডেফিনেটলি, ইভেন শুধু আমি কেন, ইউনিভার্সিটির প্রত্যেক স্টুডেন্ট ওনার সম্পর্কে অবগত। মুন্নি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। যে ছেলেটাকে সে এতদিন নিছকে এক বখাটে বা অঞ্চলে ভেবে এসেছে, তার আড়লে এমন এক প্রভাবশালী ব্যক্তিত্ব লুকিয়ে আছে, তা ভাবতে মুন্নির মনের ভেতরটা কেমন ওলটপালট হয়ে আসছে, যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না সে। তবে তার বিস্ময় কাটবার আগে দূর থেকে আফরিনের এক বান্ধবী উচ্চস্বরে ডেকে ডাকলো, আফরিন জলদি আয়, তোর ভাইয়া এসেছে। আফরিন ঘড়ির দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। মুন্নির দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, ছুটি তো অনেক আগেই হয়ে গিয়েছে, আর ভাইয়াও এসে গিয়েছে, আজ আসি। এই বলে আফরিন ভিড়ের মাঝে মিলিয়ে গেল। বিশাল চত্বরে মুন্নি এখন একা। তার গাড়িটা আসতেও আজ বেশি দেরি করছে। সে ধীর পায়ে গেটের দিকে এগিয়ে চলল। নির্জন পথটুকুতে হাঁটতে হাঁটতে মনের ভেতরের রণক্ষেত্রটাকে সামাল দিতে দিতে আনমনেই সে বলে উঠল, আসলেও ওই ব্যাটার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, কিন্তু আমি চিনলাম না। ঠিক তখনই পেছন থেকে বাতাসের সাথে ভেসে এলো সেই চেনা কণ্ঠস্বর। এক অদ্ভুত ফ্লেশ আর বিষণ্ণতা মেশানো স্বরে পেছন থেকে কেউ বলে উঠল, দুনিয়া আমাকে চিনল ম্যাডাম, কেবল আপনিই চিনলেন না, আর না তো একবার ফিরে তাকাবার প্রয়োজন বোধ করলেন। মুন্নি চমকে ফিরে তাকালো। সঙ্গে সঙ্গে দৃষ্টিগত হলো দীর্ঘদেশ সুদর্শন শেহতাজ। রোদেলা দুপুরে শেহতাজের অবয়বটা আজ যেন একটু বেশি প্রখর দেখাচ্ছে। মুন্নি তার প্রশংসা করতে গিয়েও থমকালো, মুখ বাঁকিয়ে বলল, শুধু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো হলেই তো মানুষ ভালো হয় না। আপনি হলেন আপনার পরিবারের বাউন্ডুলে আর বকাটে সন্তান। সো আপনাকে চেনার মতো নষ্ট করার সময় আমার হাতে নেই। শেহতাজ এতক্ষণ সামান্য সিরিয়াস থাকলেও মুন্নির বলা কথাটাতে মুহূর্তেই গতানুগতিক পরিচয় ভঙ্গিমায় ফিরে এসে বলল, তার সময় নষ্ট করবে কেন? এইসবে সময় নষ্ট করলে বাংলা সিরিয়ালের কোটনি নায়িকার মতো কেমন করে হবে? যাও যাও, বাংলা সিরিয়াল দেখো যাও। ইউ তার কথা মুন্নি রেগে গিয়ে তার দিকে তেড়ে যেতে গিয়েও থামলো। একটা তপ্ত নিঃশ্বাস ফেলে দ্রুত পা চালো, হাঁটা দিল সামনের দিকে। রাগে মাথার ভেতরটা তখন ছনছন করছে। তবে তো সে তাজও নাসর বান্দা। সে খানিকটা দূরত্ব বজায় রেখে নির্লিপ্ত ভঙ্গিতে মুন্নির পিছু পিছু হাঁটতে লাগলো। বিশ্ববিদ্যালয়ের চত্বর দেখে কিছুটা দূরে একটা এই দিকটা নির্জন। রোদের তেজ কমে এসে চারিদিক কেমন একটা গুমট স্তব্ধতা। মুন্নি দ্রুত পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই পথের ধারে দাঁড়িয়ে থাকা 3-4টে বকাটে যুবক তার পথ আগলে দাঁড়ালো। বিচ্ছিরি গণের ছেলেগুলোর চোখে মুখে এক অদ্ভুত ঘৃণা লালসা। তাদের মধ্যে থেকে একজন নোংরা হাসি এসে বলল, কি কে সুন্দরী, এত তাড়া কিসের? আমাদের সাথে একটু সময় কাটালে হয় না? এতক্ষণ আগ্নেয়গিরি অগ্নুপাত এর উত্তপ্ত লাভা বিদ্যমান মুন্নির বুকের ভেতরটা মুহূর্তেই হিমশীতল বরফের ছোঁয়ায় ঠান্ডা জমাটবদ্ধ হলো যেন। সে কাপা কাপা স্বরে পড়ল, পথ ছাড়ুন বলছি, ভালো হবে না কিন্তু। অন্যজন আরো এক ধাপ এগিয়ে এসে মুনির ওড়নাটা খুট করে ধরার চেষ্টা করলো। মুনি আর্তনাদ করে পেছাতে গিয়েও হোঁচট খেলো। জনশূন্য রাস্তাটাতে নিজের বিপন্নতা দেখে তার চোখের কোণে জল জমে উঠলো। ঠিক যখন বকাটাদের একজন তার হাত ধরার জন্য উদ্যত হলো, তখনই যেন তীব্র ঘূর্ণির বেগে সেথায় এক রুদ্র মূর্তি আবির্ভাব ঘটলো। বকাটাদের হাত থেকে মুন্নির অবয়ব ছোঁয়ার আগেই সে তাজের সুঠাম হাতের এক প্রচণ্ড থাবড়া আছড়ে পড়লো তার
গালে। পরক্ষণে শেহতাজ বাঘের মতো ঝাঁপিয়ে পড়লো তাদের উপর। তার প্রতিটি আঘাত ছিল নির্ভুল আর তীব্র। কয়েক মুহূর্তে ধস্তাধস্তি, বখাটেরা নাস্তানাবুদ। শেহতাজের ক্ষিপ্ত বাঘের না হিংস্রতা তার প্রাণ ভয়ে যেদিকে পারল চম্পট দিল। ধুলোবালি ছেড়ে শেহতাজ ঘুরে দাঁড়ালো। তার উদ্ধত চুলগুলো কপালে এসে পড়েছে, নিঃশ্বাস বইছে দ্রুত। মুন্নি তখনও পাথরের মতো দাঁড়িয়ে কাঁপছে। শেহতাজ তার খুব কাছে এসে শান্ত কিন্তু গভীর স্বরে বলল, বললাম না মিস অ্যারোগ্যান্ট, সবাইকে চেনা যায় কিন্তু আমাকে চেনা এত সহজ নয়। এখন ভয় না পেয়ে গাড়িতে গিয়ে বসুন যান। মুন্নি কথা বলতে পারল না। তার অভিমানী মনের সমস্ত দেয়াল যেন এক নিমিষে ধূলিসাৎ হয়ে গেল। এই বখাটে বাউন্ডুলি ছেলেটার বুকের ভেতর যে এমন এক অন্তত প্রহরী লুকিয়ে আছে তা সে কল্পনাও করেনি। আজ এক অজানা ভালো লাগার আবেশে তার হৃদস্পন্দন থমকে গেল। শেহতাজের এই বীরত্বের দিকে চেয়ে মনের মণিকোঠে এক নতুন অনুভূতির অঙ্কুর রোদম হলো বোধ হয়, যার নাম সে দিতে পারছে না, কিন্তু সেই মুগ্ধতা তাকে ইতিমধ্যে আচ্ছন্ন করে ফেলেছে। এদিকে মুন্নির এমন দৃষ্টি তার চোখের সামনে তুড়িবাজি। শেহতাজ বলল, হোয়াট হ্যাপেন মিস, ক্রাশ খেলেন নাকি? মুন্নি ধ্যান ভাঙতে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকালো সে। তাকে এমন অস্বস্তিতে দেখে মুচকি হাসলো শেহতাজ। কেটে যাওয়া হাতটায় চেয়ে বলল, যান গিয়ে ভেতরে বসুন। এইভাবে তাকানোর কিছু নাই, আফটারঅল আমি তো পরিবারের বখাটে ছেলে। মুন্নি কিছু বলতে গিয়েও থামলো, অগ্রসর হলো গাড়ির দিকে। এদিকে এসে দুপা বাড়াতে পেছন থেকে শেহতাজ নিজের কেটে যাওয়া হাতের দিকে তাকে আনমনি বলল, তোর আর কি, থাম। বিভিন্ন সিনেমা দেখতাম, নায়িকাকে বাঁচানোর সময় নায়কের হাত কেটে গেলে নায়িকা ওড়না ছেলে নায়কের হাতে বেঁধে দিত। কি দারুণ ছিল মোমেন্টগুলো। আমি তো বারবার টেনে টেনে দেখতাম। তোর কপালে তা নেই রে শেহতাজ। চলতে চলতেই থেমে গেল মুন্নির পা জোড়া। সে খুব ভালো করে বুঝতে পারলো শেহতাজ তাকে খোঁটা দিতেই কথাগুলো বলেছে। সে মুখ কুচকে শেহতাজের দিকে ফিরতে শেহতাজ বোকা হেসে বলল, ওভাবে তাকাবেন না ম্যাডাম, আমার কিডনিতে জ্বর আসে। শেহতাজের ঠাট্টা শুনে মুন্নি একবার আর চোখে তার রক্তাক্ত হাতের দিকে তাকালো। বুকের ভেতরে কেমন করে উঠলো তার, কিন্তু বাইরে কঠিন আবরণটা ভাঙলো না। শেহতাজের বিড়বিড় করা আফসোসগুলো কানে গেলেও সে উত্তর দিল না কোনো। ধীর পায়ে গাড়ির দিকে এগিয়ে গেল। শেহতাজও একটা লম্বা নিঃশ্বাস ফেলে ড্রাইভিং সিটে গিয়ে বসলো। সারাটা পথ নিস্তব্ধতা। শেহতাজ ড্রাইভ করছে ঠিকই, কিন্তু আর চোখে সম্মুখে লুকিং গ্লাসে মুন্নির ভাববেসির মুখটা দেখে চলেছে বারংবার। মুন্নি জানলার বাইরে তাকিয়ে তার মনে তখন শেহতাজের সেই রুদ্রমূর্তি আর তার পরের অসংলগ্ন কথাগুলো ঘুরপাক খাচ্ছে। গাড়িটা এসে থামলাম খান মহল থেকে কিছুটা দূরত্বে। মুন্নি কিছুক্ষণ আগেই বলে রেখেছিল এইখানটায় থামানোর কথা, তাই গন্তব্যে পৌঁছাতে সে নিঃশব্দেই নেমে পড়লো। একবার ফিরেও তাকালো না সে। শেহতাজ স্টিয়ারিংয়ে হাত রেখে খানিকটা হতাশ ছিল। নিজের মনে খচখচ করে উঠল, বাপরে, মেয়ে তো নয়, যেন বোম্বাই মরিচ। এত বড় বিপদ থেকে বাঁচালাম, একটা ধন্যবাদ পর্যন্ত দিল না। কি অকৃতজ্ঞ রে বাবা। শেহতাজ যখন গাড়ি স্টার্ট দিতে যাবে ঠিক তখনই দেখলো মুন্নি ফিরে আসছে তার জানলার কাছে। শেহতাজ হকচকিয়ে গেল। মনে মনে ভাবলাম, সর্বনাশ, অস্ফুট স্বরে বলে কথাগুলো আবার শুনে ফেললো নাকি? এবারে নির্ঘাত ঝাড়ুপেটা করবে। খতম। শেহতাজ, টাটা, বাই বাই। মুন্নি জানলার কাছে এসে স্থির হয়ে দাঁড়ালো। শেহতাজ থতমত খেয়ে পড়ল, কি হলো, কিছু ফেলে গিয়েছেন নাকি? মুন্নি কিছুক্ষণ শেহতাজের চোখের দিকে তাকে হুট করেই নিচু স্বরে বলল, ধন্যবাদ। শেহতাজ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারলো না। সে হা করে তাকিয়ে থাকতেই মুন্নি আবারও বলল, আর সিনেমার নায়িকাদের মতন ওনার আঁচল ছিঁড়ে হাতে বেঁধে দেওয়া, ওটা শুধু সিনেমাতেই মানায়, বরং বাস্তবে ওতে ইনফ্রাকশন পরিমাণ বেড়ে যায়। আর তথাকথিত ওনার আঁচল ছিঁড়ে লাগিয়ে দিলেই যদি সেরে যেত, তাহলে মানুষ কষ্ট করে অ্যান্টিসেপটিক ইউজ করতো না। সে যাই হোক, বাড়ি গিয়ে ফার্স্ট এইড করবেন দ্রুত। কথাগুলো এক নাগারে বলে মুন্নি দ্রুত বাড়ির ভিতরে ঢুকে গেল। শেহতাজ স্তব্ধ হয়ে বসে রইল কিছুক্ষণ। তার ঠোঁটের কোণে এক চিলতে চড়া হাসে। নিজের ব্যান্ডেজহীন হাতটার দিকে তাকিয়ে সে হাসলো। সে হুটহাট বলল, ওনার আঁচল না হোক, এই ইনডাইরেক্ট যত্নটুকুও কি কোনো ওষুধের চেয়ে কম? নিস্তব্ধ নিশির মাঝে ভেসে আসা রজনীগন্ধার ঘ্রাণ বজ্র মোহনীয়। সেই সঙ্গে গোলাপের তোড়াগুলো বেশ সতেজ লাগছে নীলের হাতে। এক বদ অভ্যাস তৈরি হয়েছে তার।
প্রতি রাতে তিহুর পছন্দের আইসক্রিম, চকলেট আর গোলাপের তোড়া আনা। আজকেও গতানুগতিক অভ্যাসবশত সেই একই ভুলটা করে বসেছে সে, যদিও আজ ফিরেছে বেশি রাত করে। ঘড়ির কাঁটায় 12:30 বিদ্যমান। অগোছালো কক্ষে অগোছালো নীল, যে মানুষটা সারাক্ষণ পরিপাটি থাকতে পছন্দ করে, এমনকি তিহুর বেশিরভাগ জিনিসপত্রগুলো সেই গুছিয়ে রাখে, সেই আজ বড্ড অগোছালো। ফাঁকা কক্ষে শ্বাসরুদ্ধ হয়ে আসছে তার যেন। বিরক্তিতে কপাল দলা পাকানো, হাতে মাধ্যমা আর তর্জনী আঙুল দিয়ে সর্বোচ্চ বেগে কপালে স্লাইড করতে করতে সে এক ঝলক মুঠোফোনটার দিকে তাকালো। পরক্ষণে কিছু একটা ভেবে কল লাগালো আমার এলো কিসি নামে সেভ করা নাম্বারটাতে। নিজস্ব নিস্তব্ধ রজনী, ঘুমন্ত চারিধার। হঠাৎই রিসিভ হলো কলটা। মিস্টার পলিটিশিয়ান। বেঁচে আসা ঘুম যেন মিলি রিনরিনে প্রশ্নবোধক কণ্ঠটায়। হৃদয় অদ্ভুত উচাটন শুরু হলো নীলের। সম্বোধনী কঞ্চে চিরপরিচিত ভরাট স্বরে সে ডেকে উঠল, নূর। তিহু ঘুম ভেঙে উঠল, বসলো বিছানায়। টেবিল ল্যাম্পের নিয়ন আলো বিশাল কক্ষটা মোহনীয় দেখাচ্ছে। তিহু সরু কঞ্চে বলল, ঘুমিয়েছিলে? খেয়েছো রাতে? ডিস্টার্ব করছে? বারংবার বলতে বলতে না চাইতো এবার বলে ফেলেছে তিহু। তৎক্ষণাৎ মাথা ঝাঁকিয়ে সে বললাম, এই না না। তিহুর এমন কাণ্ডে মৃদু হাসল নীল। মিস করছেন ম্যাডাম? তাই একটু করছি। একটু না, অনেকটাই। চলে আসবো। পারলে আসুন। চ্যালেঞ্জ করছেন? না তো। আই মিস ইউ আ লট অর্কিড। নীলের কণ্ঠটায় যেন এক অজানা আকুলতা। তিহুর হৃদয় অজানা শিহরণ বয়ে গেল। মুহূর্তেই আনমনি সে বলল, আমি এমন কে মিস্টার যার জন্য আপনার এত অস্থিরতা? জানতে চাও কে তুমি? নীল আনমনি মুচকে হাসলো। নিস্তব্ধতা ছিঁড়ে হঠাৎই গিয়ে উঠল, आँखों की नमी है तू, सब है पर कमी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू। নব্যদিনের সূচনা দেখতে দেখতে 3টি দিন মহাকালের গর্ভে বিলীন হয়ে গেছে। উত্তাল মেঘের ভেলায় সওয়ার হয়ে সময় যেন আজ বড় বেশি চঞ্চল। নীল আর তিহুর পরিণয় লগ্ন যত এগিয়ে আসছে, অন্দরমহল ততই বাড়ছে উৎসবের সমারোহ আর তোড়জোড়। যদিও তাদের গহনা থেকে শুরু করে পায়ের জুতো অবধি সবকিছু বিশেষ অনুক্রমে তৈরি করা হচ্ছে, তবুও হলুদের সাজসজ্জাটুকু তারা নিজেদের মনের মাধুরী মিশিয়ে কেনাকাটা করবে বলে স্থির করেছে। সেই উদ্দেশ্যেই আজ নবীনদের দল এক অপূর্ব উন্মোদনে মেতে উঠেছে গন্তব্য খুলনার সবচেয়ে অভিজাত শপিং কমপ্লেক্স। দুইখানি গাড়ি বোঝাই একটা উচ্ছল তরণ্য আর কোলাহল। এক গাড়িতে তিহু, পিহু, রাফা আর সারা আর তানহা, যাদের হাসাহাসি আর নিরন্তর জল্পনা কল্পনার তরণী বাইছে রাফেন। অন্য গাড়িতে সাজ্জাদ, তাজের আর তাওহিদের দল। আর বয়োজ্যেষ্ঠদের নিয়ে চলছে বাকি গাড়িগুলো। বয়োজ্যেষ্ঠ বলতে তিহুর কাকি আর ফুপুরা। শপিং কমপ্লেক্স সম্মুখে পৌঁছাতে এক ঝলক আধুনিকতার আভিজাত্যে চোখ ধাঁধিয়ে দিল তাদের। বিশাল সেই কাচের তরুণ যেন নাগরিক সভ্যতার এক রাজকীয় দর্পণ। ভেতরে প্রবেশ করতে শীততাপ নিয়ন্ত্রিত ও স্নিগ্ধ পরশ শ্রান্ত শরীরে প্রশান্তি এনে দেয়। চারিদিকে সুনিপুণ আলোক সজ্জার খেলা, স্বচ্ছ কাচের আবরণে সাজানো বিপণী বিতানগুলো, রেশমি বস্ত্রের কারুকাজ আর অলঙ্কারের দ্রুতি মিলেমিশে এক মায়াবী জগতের সৃষ্টি করেছে। মার্বেল পাথরের মসৃণ মেঝেতে তরুণদের দল প্রতিধ্বনি আর গুঞ্জনে চারিপাশ মুখরিত। ওপরে তাকালে মনে হয় যেন তারার মেলা বসেছে অগণিত ঝাড়বাতির আলোয়। কৃত্রিম দিন নেমে এসেছে সেখানে। কোথাও সুগন্ধির মৃদু গন্ধ ঘ্রাণ বাতাসের সাথে মিশে এক উদাসীন আবেশ তৈরি করেছে, তো কোথাও রকমারি সওদার পসরা সাজিয়ে বসে আছে আধুনিক জৌলুস ব্যস্ত মানুষের আনাগোনায়। আর রঙিন বিপণীগুলোর ভিড়ে তিহুতের সেই তারুণ্য মেলা যেন এক বসন্তের সজীবতা নিয়ে এসেছে। পরিচিত এক বিপণী বিতানের ভেতরে প্রবেশ করলো তারা। বিশাল কক্ষের চারিদিকে দেয়াল জুড়ে আয়নায় নিজের প্রতিবিম্বের মিছিল। মাথার উপর ঝোলানো ঝাড়বাতির আলোয় রেশমি শাড়ির জমিনে পড়ে হিরে চুকরোর মতো ছিকমিক করছে। পিহু, রাফা আর সারা সবাই মিলে মেতে উঠল সেই রেশমি সমুদ্রের মাঝে। কেউ তসরের স্নিগ্ধতা ছুঁয়ে দেখছে, কেউ বা জমিদারি, কেউ বা জামদানির সেই সূক্ষ্ম জালের বুননে হারিয়ে যাচ্ছে।
চারিদিকে রঙের মেলা, বাসন্তী, কাঁচা হলুদ আর কমলা রঙের সেই বসনগুলোর মাঝে যেন অকাল বসন্তের ছোঁয়া লেগেছে। মেয়েদের কলকাকলিতে সেই গাম্ভীর্যপূর্ণ বিপণীটি হঠাৎই জীবন্ত হয়ে উঠল। হাতে হাত মিলিয়ে তারা এক এক শাড়ি গায়ে জড়িয়ে আয়নার সামনে দাঁড়াচ্ছে আর খুনসুটিতে মেতে উঠেছে। এরই মাঝে চলল আলোকচিত্রের উৎসব। মুঠোফোনের ক্যামেরা এক এক পর এক ফ্রেম বন্দি হতে লাগলো তাদের সেই উচ্ছল মুহূর্তগুলো। তবে এত সব কোলাহলের মাঝেও তিহু শান্ত হয়ে বসে আছে। সবার অলক্ষ্যে সে নিজেদের পছন্দের একটি হলুদ রঙের জমকালো শাড়ি গায়ে জড়িয়ে আয়নার এক কোণে গিয়ে দাঁড়ালো। তার লাজুক হাসির আভা শাড়ির রঙের সাথে মিলে মিশে এক অপূর্ব দ্রুতি সরাচ্ছে। সে দ্রুত ফোনটি বের করলো, কাঁপা কাঁপা হাতে একটি আলোকচিত্র তুলে পাঠিয়ে দিল প্রিয় মানবটির ঠিকানায়। ছোট্ট করে লিখল, দেখুন তো মিস্টার, বউ লাগছে। অপর প্রান্তের প্রতিদিন অপেক্ষা। তখন তিহুর হৃদয় চিপচিপ। পাকামি করে মেসেজ তো পাঠিয়েছে, কিন্তু উত্তর কি পাবে? সে এসব ভাবতে ভাবতে হঠাৎই সেই দেখলো মেসেজ রিপ্লাই না দিয়ে সরাসরি ফোন দিয়েছে নীল। কিছুটা অপ্রস্তুত হয়ে উঠল তিহু। বিস্মিত দৃষ্টিতে একবার ফোন, পরক্ষণেই আশেপাশে তাকালো সে। সকলে যে যার মতো ব্যস্ত থাকা, চট জলদি সেখান থেকে সরে গিয়ে ফোনটা রিসিভ করলো। সঙ্গে সঙ্গে ভেসে আসলো গভীর পৌরুষ কণ্ঠস্বর। বসে এসেছেন ম্যাডাম? তিহু লাজুক হাসলো। ক্ষণকাল পর আনমনি বলল, আপনার বউ। তিহুর কথাটা যেন নীল মরুভূমির ন্যায় ধুধু মনখানাতে এক পশলা শ্রাবণের অমোঘ বর্ষণের ন্যায় পতিত হলো। জিজ্ঞাসু পুলকিত কঞ্চে সে বলল, কি বললেন? আবার বলুন, শুনতে পাইনি। তিহু খুব ভালো করেই বুঝলো নীলের এমন কথার কারণ। লজ্জায় কণ্ঠস্বরটা আড়ষ্ট হয়ে আসতে চাইলো, তা সামাল দিতে তিহু ফের বলল, আপনার বউ। নীল চোখ বুজে নিল আবেশে। বুকের বাঁ পাশে হাত রেখে গভীর শ্বাস ত্যাগ করলো। ফোনের ওপাশ থেকে তিহুর সেই আজও লাজুক কণ্ঠর স্বীকারোক্তি, আপনার বউ শব্দ দুটো যেন তীরের মতো বিঁধল তার হৃদয়ে। সে মৃদু হেসে গলার স্বর কিছুটা নিচু করে বলল, You know what, my orchid? You just made my world stop for a second. And damn, I'm feeling for you all over again. তিহু লাজুক ভঙ্গিমায় দাঁড়িয়ে আছে কলের অপর প্রান্তে। এদিকে কেবিনে নীলের ক্লায়েন্টগুলো হতবাক দৃষ্টিতে চেয়ে আছে বারান্দায় দাঁড়িয়ে থাকা নীলের দিকে। আসলে নীল এতক্ষণ অফিসের কনফারেন্স রুমে ছিল। সামনে বসেছিল একদল বিদেশি ডেলিগেট। কিন্তু তিহুর মেসেজ দেখা মাত্র সে কোনো কিছু পরোয়া না করে সাটান উঠে দাঁড়িয়ে বারান্দায় চলে এসেছে। ক্লায়েন্টরা জানতো দেশীয় ব্যবসায়ীদের মধ্যে সবচেয়ে তরুণ আর দায়িত্ববান ব্যবসায়ী নীল, যিনি একা হাতে রাজনীতি আর পারিবারিক ব্যবসা সামলাচ্ছেন। অথচ আজ কোটি টাকা দামের একটা প্রজেক্ট মিটিং ছেড়ে ফুট করে তার এমন ব্যবহারে বাইরে চলে যাওয়া বজ্র বেমানা ঠেকছে তাদের কাছে। ডেলিগেটদের মধ্যে মৃদু গুঞ্জন শুরু হয়েছে। তাদেরই একজন বেশ বিরক্ত হয়ে আয়াসকে উদ্দেশ্য করে নিচু স্বরে বলল, এক্সকিউজ মি মিস আয়াস, মিস্টার ওয়াস কি ঠিক আছেন? মিটিংটা কিন্তু খুব ক্রুশিয়াল, আপনি কি একটু তাকে ডেকে আনতে পারবেন? আয়াজ কাছের দেয়ালের ওপাশে দাঁড়িয়ে থাকা নীলের দিকে তাকালো। নীল তখন ফোনের ওপাশে তিহুর কোনো এক কথায় হালকা হাসছে, যে হাসিটা আয়াজ খুবই কমই নীলকে হাসতে দেখছে। সে মুচকি হেসে ক্লায়েন্টদের দিকে তাকিয়ে মাথা নিচে বলল, দুঃখিত মিস্টার স্মিথ, এই মুহূর্তে স্যারকে ডাকার মতো সাহস আমার অন্তত নেই। স্যার এখন এমন একজনের সাথে কথা বলছেন যার কাছে এই কয়েক কোটি টাকার প্রজেক্ট নেহাতই তুচ্ছ। সোজা কথাই বলতে গেলে তিনি এখন তার পৃথিবীর সাথেই কথা বলছেন। আর স্যার যখন তার পৃথিবীর কক্ষপথে থাকেন তখন স্বয়ং সৃষ্টিকর্তা ছাড়া তাকে সেখান থেকে নামানোর সাধ্য কারণ নেই। ডাকলে তিনি আসবেন তো নাই, উল্টো মাঝখান থেকে আমার চাকরিটা নিয়ে যেতে পারে। আয়াজের কথায় শুনে ক্লায়েন্টরা একে অপরের মুখ চাওয়াচাই করতে লাগলো। স্তব্ধ হয়ে নীলের মতন দায়িত্বপরায়ণ আর গুরুগম্ভীর একটা মানুষও সামান্য একটা নোটিফিকেশনের দরুন এতটা লক্ষ্যভ্রষ্ট হয়ে ছুটে যেতে পারে, সেটা হয়তো তাদের জানা ছিল না। এদিকে তাদের এমন গুঞ্জন হার নীলের তিহুতে মগ্ন থাকতে দেখে আয়াজ মনে মনে বলল, স্যার প্রেমে পড়লে যে পুরো দুনিয়াটা ভুলে যেতে পারেন, সেটা আপনাকে আজ না দেখলে হয়তো কখনো বিশ্বাস হতো না আমার। এদিকে তিহু ফোনের ওপাশ থেকেই বুঝতে পারলো আশেপাশে বিদেশি মানুষের গলার আওয়াজ আর আয়াজের মিনতি মাখা কথা। সে তৎক্ষণাৎ বুঝতে পারলো নীল কোনো গুরুত্বপূর্ণ কাজের মাঝে আছে। তিহুর গলার স্বর হঠাৎই শাসনের সুরে নামলো। সে একটু গম্ভীর হয়ে বলল, মিস্টার পলিটিশিয়ান,
আপনি কি মিটিং ছেড়ে আমার সাথে কথা বলছেন? এটা কিন্তু একদমই ঠিক না। আমি জানি আপনি খুব ইম্পর্টেন্ট কোনো ক্লায়েন্টের সাথে ছিলেন। এখনই ফোন রাখুন আর ভেতরে যান। যতক্ষণ না মিটিং শেষ হচ্ছে ততক্ষণ আমার সাথে আর একটা কথাও বলবেন না। যান, যান, বলছি যান। আপনার থেকে বেশি ইম্পর্ট্যান্ট নয়। উফ মিস্টার, আপনি বড্ড কথা বলেন তো। যান, গিয়ে নিজের কাজ করুন। নীল একটু অবাক হয়ে হাসলো। তিহুর এই ছোট ছোট অধিকার খাজানো শাসনগুলো তার ভীষণ প্রিয়। সে আর কথা না বাড়িয়ে বলল, ওকে মাই লেডি, আপনার নির্দেশ শিরোধার্য। তবে মিটিং শেষ করেই কিন্তু আমি আসছি। ফোন ডেকে তিহু যখন ফিরে এলো তখনই তার চোখ গেল প্রবেশদ্বারের দিকে। তার বিস্ময়ে সীমা রইল না যখন দেখলো সেখানে মাহা আর ঋষাদ দাঁড়িয়ে। সে কিছুটা পুলকদীপ্ত কণ্ঠে তাদের দুজনের উদ্দেশ্যে বলল, তোরা আর এখানে? মাহা ঋষাদ একে অন্যের দৃষ্টি বিনিময় করলো। ঠিক যতটা তিহুকে চমকে দেবে ভেবেছিল ততটা চমকে গিয়েছে তাদের প্রিয় শোকে। তারা দুজনেই এবার তিহুর দিকে চেয়ে বলল, সারপ্রাইজ মিসেস ওয়াহাজ খান। মাহা আর ঋষাদকে এই ব্যস্ততার মাঝে দেখে তিহুর মনটা খুশিতে ভরে উঠল। বলা বাহুল্য তাদের দুজনকেই খুব মিস করছিল সে। এদিকে পিহু, রাফা আর সারাও এখন মাহাকে পেয়ে নতুন করে আড্ডার রসদ খুঁজে পেয়েছে। আর ঋষাদ যোগ দিল রফিনদের দলে। অন্যদিকে নীল কনফারেন্স রুমে ফিরে আসতে আজ হাফ ছেড়ে বাঁচল। নীল আবার তার আগের পেশাদারিত্ব গাম্ভীর্য নিয়ে নিজের আসনে বসল। মিটিংয়ের শেষের দিকে মিস্টার স্মিথ কৌতূহল সামলাতে না পেরে হেসে জিজ্ঞেস করলেন, মিস্টার ওয়াহাজ, কিছু মনে করবেন না, কিন্তু মাঝপথে আপনার ওইভাবে চলে যাওয়াটা আমাদের বেশ অবাক করেছে। তো এখন কি এমন হয়েছিল যে আপনাকে যেতেই হলো? নীল ল্যাপটপ বন্ধ করতে করতে মিস্টার স্মিথের দিকে তাকালো। তার চোখে তখনও তিহুর সেই লাজুক কণ্ঠরেশ। সে অত্যন্ত শান্ত অথচ গভীর স্বরে উত্তর দিল, আসলে তখন এক সেকেন্ডের জন্য আমার পুরো দুনিয়াটা থমকে গিয়েছিল। তার এক টুকরো হাসির মূল্য আমার কাছে বহুগুণ বড়। তাই মাত্রই কয়েক কোটি টাকার চুক্তির জন্য আমি আমার দুনিয়াটাকে থমকে রাখতে পারি না নিশ্চয়ই। নীলের মুখে এমন নিখাত প্রেমের কথা শুনে পুরো কনফারেন্স রুম মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তাদের মধ্যে কথা একজন বলল, আই থিঙ্ক দ্য লেডি ইজ ভেরি লাকি। নো, আই এম লাকি বিকজ আই হ্যাভ হার। কেনাকাটা প্রায় শেষ পর্যায়ে। সকলেই পছন্দ জিনিসপত্র ক্রয় করেছে ইচ্ছে মতো। একে একে প্রস্থানের সময় হচ্ছে। সকলেই বেরিয়ে যেতেই মাহা পা বাড়াতে গেলে রাউফিন আটকালো তার পথ। মাহা আশেপাশে তাকিয়ে সুকুচকে বলল, হোয়াটস রং রাউফিন? এভাবে পথ আটকে দাঁড়ালে কেন? পুরোটাই তো রং লাভলাইন, তোমার জন্যই তো কিছু কেনাকাটা করা হলো না। আন্টিরা তো কিনলো আমাদের সবার জন্য। কিন্তু আমি তো কিনিনি লাভলাইন। উফ রাউফিন, শরত ঢং করার সময় নেই এখন। মাহা যখন বেশ বিরক্তিতে রাউফিনের কথাগুলো জবাব দিচ্ছে তখনই ভেসে এলো তিহু, ছোট চাচি নিশাত মজুমদারের কণ্ঠস্বর। মা তোমরা যাবে না? মা তার দিকে তাকিয়ে প্রত্যুত্তর কিছু বলার আগে রাউফিন তার মুখের কথা এক প্রকার কেড়ে নিয়েই বলল, কাকিমণি তোমরা এগো, আমরা আসছি। নিশাত মজুমদার বরাবরই বাড়ির নবীনগুলোর সাথে একটু বেশি বন্ধুত্বপূর্ণ। সামান্য ইশারাতে তিনি বুঝলেন রাউফিন এর মনের কথা। তিনি মুচকি হেসে প্রস্থান করলেন। এদিকে তিনি চলে গেলেও সেখানে উপস্থিত হলো বাড়ির নবকুড়িগুলো। রাউফিন মাহাকে নিয়ে মনের সামনের দিকে যেতে গিয়েও তাদের দেখে থামলো। রাফা দাঁত কেলিয়ে হাসছে। রাউফিন বিরক্ত কণ্ঠে বলল, তোরা? তাজির বরাবরের দুষ্টু কণ্ঠে বলল, কাকি আম্মা তোমার উপর নজর রাখতে বলেছে। তোদের কাকি আম্মুকে গিয়ে বল আমার উপর নজর রাখা লাগবে না। হ ভাইয়া, তাই তো হবে না। ততক্ষণে সেখানে তিহু এসে হাজির। মাহা লাজুক হেসে সবাইকে নিয়ে এগিয়ে চললো। বিরক্তিতে মুখ কুচকে রাখলো রাউফিন। আর তার অমন বাংলার পাঁচের মতো মুখে শব্দ করে হেসে উঠল সবগুলো। শপিং কমপ্লেক্সের কাছেই দি রয়্যাল ডাইন রেস্তোরাঁ। ঝকঝকে আধুনিক আসবাব আর মৃদু ধ্রুপদী সঙ্গীতের মূর্ছনায় চারপাশটা বেশ আভিজাত্যপূর্ণ। কেনাকাটার বিপুল ক্লান্তি মেটাতে সবাই প্রবেশ করেছে এখানে। এক বড় টেবিলে ঘিরে বসলো সবাই। তিহু, মাহা, রাউফিন, ঋষাদ আর বাকি সব ছোটরা। মেনু কার্ড নিয়ে কাড়াকাড়ি আর পছন্দের খাবারের ফরমাইশ দিতে দিতে আড্ডা জমে উঠলো তঙ্গে। মাঝে মাঝে হাসি রোল উঠেছে টেবিল জুড়ে। রাউফিন আর মাহার মধ্যকার খুনসুটি থামার নাম নেই। তিহু শান্ত হয়ে সবার কাণ্ড দেখছিল আর মৃদু হাসছিল। ঠিক সেই সময় তার মুঠোফোনটি সশব্দে বেজে উঠল। স্ক্রিনে এক অপরিচিত নম্বর দেখে তিহু ভ্রু কুঁচকাল। প্রথমবার ধরল না, দ্বিতীয়বারও
না, কিন্তু যখন বারবার একই নাম্বার থেকে ফোন আসতে শুরু করলো তখন সে কিছুটা বিচলিত বোধ করলো। আড্ডার গোলমালে কিছু শোনা যাচ্ছে না দেখে তিহু আস্তে করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। সবার উদ্দেশ্যে করে নিচের স্বরে বলল, একটা কল আসছে বারবার, তোমরা একটু বসো, আমি একটু ওপাশ থেকে কথা বলে আসছি। বলেই বেরিয়ে গেল সে। রেস্তোরাঁ থেকে বের হয়ে নির্জন করিডোরে একা এক প্রান্তে গিয়ে তিহু ফোনটা রিসিভ করলো। অপর পাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বর শুনতে তার দূষিতা রেখা কপালে স্পষ্ট হয়ে উঠল। কোনো এক অপরিচিত ব্যক্তি তাকে এমন কিছু তথ্য দিল যা শুনে তিহু স্তম্ভিত হয়ে গেল। ফোনের ওপারের কথাগুলো যেন তার বুকের স্পন্দন বাড়িয়ে দিচ্ছে। সে বিড়বিড় করে বলল, এটা কিভাবে সম্ভব? আপনি সত্যি বলছেন? লোকটি তাকে হুট করে রেস্তোরাঁ থেকে কিছুটা দূরে পার্কিং এর পেছনে গলিটা আসতে বলল। জানালো সেখানে তার জন্য জরুরি কিছু প্রমাণ রাখা আছে। উত্তেজনায় তার চিন্তা হিতাহিত জ্ঞান হারিয়ে তিহু কাউকে কিছু না বলে দ্রুত কদমে সেদিকে পা বাড়ল। তার অবচেতন মন বারবার বলছিল নীলকে একটা ফোন করতে, কিন্তু পরিস্থিতির চাপে সেই সময়টুকুও পেল না। শপিং কমপ্লেক্সের পেছনে দুটো বেশ অন্ধকার আর নির্জন। তিহু যখন গলির মোড়ে পৌঁছালো তখন চারপাশটা অস্বাভাবিক নীরব। হুট করে একটা কালো রঙের ভ্যান তার ঠিক সামনে এসে ব্রেক কষলো। কিছু বুঝে ওঠার আগে ভেতর থেকে এক সুটাম দিয়ে পুরুষ নেমে এলো। লোকটি দ্রুত এগিয়ে এসে তিহুর মুখ চেপে ধরার চেষ্টা করতে তিহুর বোধ হয় হলো যেন সে বুঝতে পারলো তার ফাঁদে ফেলা হয়েছে তাকে। লোকটি তাকে স্পর্শ করতে আসে তিহু আর এক মুহূর্ত দেরি না করে সর্বশক্তি দিয়ে ডান হাতে মুষ্টি পাকিয়ে লোকটি নাকে সজোরে এক ঘুষি বসিয়ে দিল। আকস্মিক এই প্রতিঘাতে লোকটি অপ্রস্তুত হয়ে দুপা পিছিয়ে গেল। তার নাক ফেটে গলগল করে রক্তই শুরু করেছে বের হতে। যন্ত্রণায় আর্তনাদ করলো সে। এক হাত দিয়ে নিজের নাক চেপে ধরল। লোকটা কল্পনাও করেনি এই সাধারণ চেহারায় মেয়েটা হাতে এত জোর থাকতে পারে, কিন্তু ব্যথায় সে আর বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। অন্য হাতে পকেট থেকে দ্রুত একটা ক্লোরোফর্ম ভেজানো রুমাল বের করে আনলো সে। রক্তাক্ত অবস্থায় সে পশুর মতো হিংস্রতায় তিহুর উপর ঝাঁপিয়ে পড়ল। তিহু নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করলো, কিন্তু লোকটার পেশিবহুল শরীরের শক্তির সাথে সে পেরে উঠল না। এক ঝটকায় তার মুখ চেপে ধরা হলো সেই রুমাল দিয়েই। তীব্র ঝাঁঝালো গন্ধে সেই গন্ধে কয়েক সেকেন্ডের মধ্যেই তিহুর শরীর নিস্তেজ হয়ে এলো। মাথার ভেতরটা ফোফো করে করতে শুরু করলো। ঝাপসা হয়ে এলো চারিপাশ। অবচেতন তিহুকে পাজা কোলে করে দ্রুত গাড়ির ভেতরে টেনে তোলা হলো। লোকটির ফাটা নাক থেকে ঝরা কয়েক ফোঁটা রক্ত পড়েই রইল পিছালা কালো রাস্তায়। মুহূর্তের মধ্যে ইঞ্জিন গর্জন করে উঠল আর গাড়িটি ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল শহরের ব্যস্ত সড়কের ভিড়ে। কিছুক্ষণ আগে পরিবেশনকৃত ধোয়া ওঠা মুখরোচক খাবারগুলো রেস্তোরাঁর টেবিলেই পড়ে রয়েছে অবহেলায়। সময়ে কাটা যত এগোচ্ছে মাহার বুকের ভেতর ধুকপুকানি ততই বাড়ছে। টেবিলের মাঝখানে রাখা জলের গ্লাসে আঙুল দিয়ে ছন্দহীন টোকা দিতে দিতে মাহা হঠাৎ উৎকণ্ঠিত স্বরে বলে উঠল, 10 মিনিট হয়ে গেল, একটা ফোন ধরতে তিহুর এতক্ষণ লাগে? মাহার কথা শুনে সাজ্জাদ মেনু কার্ডটা পাশে সরিয়ে রাখলো। তার কপালে চিন্তার ভাঁজ। চারপাশটা একবার দ্রুত পর্যবেক্ষণ করে সে গম্ভীর গলায় বলল, আসলে তো শপিং কমপ্লেক্সের ভিতরে নেটওয়ার্কের সমস্যা থাকলেও তো ভিতরে আসতো, বাইরে যাওয়ার তো কথা নয়। মাহা, তুমি কি ওর ফোনে ট্রাই করছো? 3 বার করেছি, রিং হচ্ছে কিন্তু তুলছে না। আমার কেন জানি ভালো ঠেকছে না ভাইয়া। রাফিনা তখন মাহার সাথে খুনসুটিতে ব্যস্ত থাকলেও এখন বেশ সোজা হয়ে বসলো। তার তীক্ষ্ণ নজর দরজার দিকে। সে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে রাগী স্বরে বললাম, আরে ধুর, আমরা এখানে বসে জল্পনা কল্পনা করছি আর ও একা বাইরে। এই ভিড়ের মধ্যে আজকালকার দিনে কাউকে বিশ্বাস নেই। রাফা, তুই আর পিহু ওয়াশরুমের দিকটা দেখ, আর আমি সাজ্জাদ মেইন এন্ট্রান্সের দিকে যাচ্ছি। পুরো টেবিলে মুহূর্তে এক অস্থিরতা ছড়িয়ে পড়ল। পিহু আর রাফা চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। সাজ্জাদ দ্রুত পায়ে ক্যাশ কাউন্টারের দিকে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলাম, এক্সকিউজ মি, কিছুক্ষণ আগে একটা মেয়েকে কি ফোন কানে নিয়ে এদিকে বের হতে দেখেছেন? পরনে ডার্ক ব্লু ড্রেস। কাউন্টারের লোকটি মাথা নাড়লো। পাশের সিকিউরিটি গার্ডটি এগিয়ে এসে বলল, হ্যাঁ স্যার, একটা মেয়েকে বেশ তাড়াহুড়ো করে পেছনের এক্সিট দিয়ে বের হতে দেখছি। মনে হলো খুব জরুরি কিছুতে যাচ্ছিলেন। পেছনে এক্সিটের কথা শুনে রাফিনের চোখ শক্ত হয়ে এলো। সে চিৎকার করে বলে উঠল, পেছনের দিকটা তো পার্কিং আর গোলের জঙ্গল, ও ওখানে কেন যাবে? সামথিং ইজ ভেরি রং।
রেস্তোরাঁর ভেতর তখন হট্টগোল শুরু হয়ে গেছে। বিষাদ দৌড়ে ফিরে এসে হাঁপাতে হাঁপাতে উদ্বিগ্ন কঞ্চে বলল। কোথাও নেই, পুরো ফ্লোর খুঁজে ফেললাম, তিহুর কোনো পাত্তাই নেই। মার হাত থেকে গ্লাসটা ছিটকে পড়লো, মেঝেতে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সে কাঁপা কাঁপা কঞ্চে বলল। রাফিন, নীল ভাইয়াকে একটা ফোন দাও, আমার হাত কাঁপছে। তিহুর কোনো বিপদ হলো না তো? আজে বাজে কথা বলিস না তো। আর আমরা সবাই সিসিটিভি ফুটেজ চেক করার ব্যবস্থা করছি। আমাদের চোখের সামনে থেকে তিহু এভাবে হাওয়াই যাবে, এটা হতে পারে না। আশঙ্কার কালো মেঘ ঢেকে গেল আনন্দ ঘন মুহূর্তগুলো। একদল তরুণ তরুণীর সেই বসন্তের মেলা যেন পলকেই এক বিভীষিকাময় শীতে পরিণত হলো।